নমস্কার বন্ধুরা, আমি মিন্ময় ভক্ত। আজ আবারও চলে আসলাম আপনাদের সামনে আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে মিন্ময়কে সাথে করে। দর্শক বন্ধুরা, আমি গত পর্বেই বাংলাদেশের বর্তমান অবস্থা সম্বন্ধে একটি ভিডিও আপলোড করেছিলাম এবং সেখানে আমি বলেছিলাম যে বাংলাদেশের এই যে কোটা মুভমেন্ট বা কোটা প্রোটেস্টের ওপর আমার লাগাতার আরও বেশ কিছু ভিডিও আমি আনবো। তো সেই সুবাদে আমি আরেকটি ভিডিও আনছি। যারা আগের ভিডিওটি দেখেননি তাদের জন্য আমি সেই লিঙ্কটি শেয়ার করব আমার ডেসক্রিপশান বক্সে। তো যাই হোক, শুরু করছি আজকের এবং এখনকার অবস্থা নিয়ে বাংলাদেশের। গতকালকে বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট দিয়ে যে 56 বা 56% যে কোটা ছিল সেই কোটাটাকে নামিয়ে নিয়ে এসছেন মাত্র 7%-এ। সো 93% গভর্নমেন্ট জব এবং উচ্চ বেসরকারি সেমি গভর্নমেন্ট জবগুলোতেও কিন্তু এটি লাগু হতে যাচ্ছে। তা হচ্ছে 93% এই জবের যে ফিল আপ সেগুলো কিন্তু মেধার নিরিখে, মেরিট বেসিসে, মেরিট লিস্টের নিরিখেই কিন্তু হবে। বাকি যে 7%, সেই 7%-এর মধ্যে 5% সুপ্রিম কোর্ট মুক্তিযুদ্ধ এবং তাদের পরিবারবর্গদের, that means freedom fighter and their families, which includes freedom fighters son, daughter এবং গ্র্যান্ডসন, গ্র্যান্ডডটার এক্সেট্রা। সেই সাথে থাকছে 1% যারা অনুন্নত বা যে জনগোষ্ঠী বা জনজাতি যারা পার্বত্য চট্টগ্রাম বা বিভিন্ন হিলি এরিয়ায় থাকে, এবং আরও 1% হচ্ছে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড বা ফিজিক্যালি ডিসেবল এবং তৃতীয় লিঙ্গের যারা, তাদের জন্য রিজার্ভ করা হলো। তো এই 7%। কালকে হাইকোর্টে সুপ্রিম কোর্টের রায়ের পর যে রায় থেকে যে সারাংশ সেটি এক ঝলক দেখে নিই, তারপরে আসছি। অ্যাপিলেট ডিভিশন আর্টিকেল 104 অনুযায়ী কোটা প্রথার একটি চূড়ান্ত সমাধান দিয়েছেন। সেই সমাধানটি হচ্ছে বর্তমান প্রেক্ষাপটকে বিবেচনা করে মুক্তিযোদ্ধাদের জন্য 5% থাকবে, সাধারণ কোটা থাকবে 93%, আর 7% কোটা থাকবে। তার মধ্যে 5% হতে মুক্তিযোদ্ধা, তার সন্তান এবং তার পুত্রদের, নাতি নাতনিদের জন্য, আর 1% হচ্ছে নৃগোষ্ঠী যারা রয়েছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী, তাদের জন্য, আর 1% হচ্ছে প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গ। তো বন্ধুরা, দেখলেন, শুনলেন যে এই ভার্ডিক্ট হওয়ার পরে লয়ারদের কাছ থেকে যে তারা কী বললেন এবং ভার্ডিক্টে কী এসছে সেটি কিন্তু তারা এক্সপ্লেন করলেন, এবং আমি যেই কোটার সামারিটি বললাম সেটি তারা বললেন। কিন্তু তারপরেও এই যে স্টুডেন্ট আন্দোলন বা অ্যাজিটেশন, প্রোটেস্ট, এটি যারা করছে সেই স্টুডেন্টরা বা তাদের নেতারা এটি কি মেনে নিতে পেরেছেন? তো তারা মেনে তো নেয়নি। তারা এখন গভর্নমেন্টকে চ্যালেঞ্জ করছে যে এই যে যারা মারা গেছে তাদের লাশের যতক্ষণ না বিচার হচ্ছে ততক্ষণ এই আন্দোলন তাদের চলবে, এবং তার মানে জ্বালায় পোড়াও চলবে। তো আমি এই যে গতকালকের যে ঘটনা বলি, এবং সুপ্রিম কোর্টের ভার্ডিক্টের পরে এবং তার আগে যে অবস্থাটা ছিল, সেই অবস্থাটা একটু এক ঝলক দেখাচ্ছি। রিপাবলিক ডিজিটাল মিডিয়ার সৌজন্যে একটি ছোট্ট ভিডিও, যার মধ্যে আপনারা দেখতে পারবেন যে কিভাবে ঢাকা সহ বিভিন্ন জেলা শহরগুলোকে অবরুদ্ধ করে রেখেছে। এবং গতকাল সুপ্রিম কোর্টের ভার্ডিক্টের প্রাক্কালে সেনা যেরকম সুপ্রিম কোর্টের সামনে মোতায়েন করা ছিল, সেই সাথে হেলিকপ্টারের টহল। তো দেখে নেই ঝলক, তারপরে আসছি।
we have a large student community, as I told you, 8,500 students or thereabout. Many of them pursue medical education also in that country. So they are all safe and sound, and we are in touch. They are in touch with our High Commission, with our Assistant High Commission as well. And we are regularly keeping in touch with them to render all assistance, that any assistance that they may need. তো বন্ধুরা, দেখলেন কি ধ্বংসাত্মক লীলা চালিয়ে যাচ্ছে বাংলাদেশে এই স্টুডেন্ট মুভমেন্টের আদলে। বিএনপি, জামায়াত বা প্রো পাকিস্তান এক্সট্রিম ইসলামিক যে গ্রুপ রয়েছে তারা, আপনারা দেখতে পাবেন এই যে প্রোটেস্টে প্রচুর, কিন্তু আমি মেয়েদেরকে এবং কিছু কিছু ছেলেদেরকেও দেখছি যে মুখে মাস্ক পরে আছে। আমি জানি না এখন কোনো কোভিডের কোনো ছোঁয়া আছে কিনা, বাট তারা তাদেরকে আন্দোলন করছে, বর্বরতা করছে, ধ্বংস করছে সরকারি সম্পদ, দেশের সম্পদকে, আর তারা নিজেদের যে পরিচয় সেটিও গোপন রাখার চেষ্টা করছে। যাই হোক, গভর্নমেন্ট, আমি দেখলাম পুলিশ বিভিন্ন জায়গায় কিন্তু গিয়ে এই যে কিছু কিছু আন্দোলনকারীকে অ্যারেস্ট করেছে, এবং তারা, আমি বলবো, এক্ষেত্রে যথাযোগ্য কাজ করছে। তো যাই হোক, কালকের এই ঘটনার পরে, মানে সুপ্রিম কোর্টের ভার্ডিক্টের, কোটা রিভাইজ এর পরে যে ভার্ডিক্টটা দিয়েছে, তারপরে এই ছাত্র আন্দোলনকারীর এক নেতার মুখেই শুনুন যে কি বলছেন। তারা এই আন্দোলনকে চালিয়ে যেতে চাচ্ছেন, তো শুনে নিন, তারপরে আসছি। শহীদের রক্তের উপর কোনো সংলাপ হবে না, সরকারকেই সমাধানের পথ বের করতে হবে বলে এক প্রেস রিলিজে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কমপ্লিট শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন সমন্বয়ক নাহিদ ইসলাম। এ নিয়ে আরেক সমন্বয়ক সার্জিস আলমও এই বিষয়টি নিশ্চিত করেছেন। উনি বলছে আলোচনার জন্য প্রস্তুত, এটা বলছে, আবার একই সাথে গুলি চালাচ্ছে, লাশ ফেলতেছে। তো আমাদের জায়গা থেকে এখন আমাদের কথা হচ্ছে যে লাশের উপর দিয়ে আমরা কিভাবে সংলাপে বসতে পারি। মানে আমাদের স্টিল বঙ্গবন্ধুর আদর্শের প্রতি বিশ্বাসী। বঙ্গবন্ধু 1971 তো তাই বলেছিলেন 7ই মার্চ। তো বন্ধুরা, শুনলেন যে ছাত্র নেতা এই আন্দোলনের সাথে যুক্ত, তিনি কি বললেন। তিনি এই আন্দোলনকে চালিয়ে যেতে, আন্দোলন মানে এই ধ্বংসলীলাকে চালিয়ে যেতে তিনি বদ্ধপরিকর, এবং তারা করবেন। তার মানে বিহাইন্ড দ্য সিনে তারা কিন্তু এটি চালিয়ে যাবে। আমার বাংলাদেশের যারা আইন কানুন মেনটেন করেন, ল অ্যান্ড অর্ডার যারা মেনটেন করেন, পুলিশ, বিডিআর বা আনসার, র্যাব, এবং এখন সেনাবাহিনীকে যেহেতু নামিয়ে দিয়েছেন তারাও, আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে যারা এই মুভমেন্টের এগেনস্টে দেশের জিনিস নষ্ট করেছে, এই সমস্ত লোকদের চিহ্নিত করে প্লিজ ব্রিং দেম টু দ্য জাস্টিস, অ্যান্ড তাদের সর্বোচ্চ শাস্তি, হাইয়েস্ট যে পানিশমেন্ট যেটা কনস্টিটিউশন প্রোভাইড করছে, ল্যান্ড অফ দ্য ল অফ দ্য ল্যান্ডের কনস্টিটিউশন যেটা প্রোভাইড করছে, সেটা যেন অবিলম্বে করা হয়। কারণ এটিতে শিথিলতা দিলে গভর্নমেন্টও কিন্তু, দেখুন, এটি গভর্নমেন্ট পতন বা ফার্স্ট অফ অল এটি গভর্নমেন্ট পতনের কোনো মুভমেন্ট না। ওকে, কারোর ভালো লাগুক শেখ হাসিনাকে বা না লাগুক, শেখ হাসিনা কীভাবে ইলেকশন করে এসছে পাওয়ারে, সেই বিষয়ের যে তর্ক বিতর্ক, সেই তর্ক বিতর্কের সাথে এই ধ্বংসযজ্ঞলীলার বা এই স্টুডেন্ট কোটা পলিটিক্সের বা স্টুডেন্ট মুভমেন্টের কোনো যোগসাযোগ নেই, আনলেস অ্যান্ড আনটিল এর বিরুদ্ধে একটা জিও পলিটিক্যাল, আমি যেটা আগের ভিডিওতে বলেছি যে বহির্বিশ্বের হাত আছে, এবং সেই সাথে বাংলাদেশের যারা অপোজিশন, ওকে, তাদের মদত রয়েছে।
এটি জলের মতো পরিষ্কার যে বিএনপি জামায়াত পন্থী যারা রয়েছে তাদের এখানে পূর্ণ সাপোর্ট আছে, এবং তাদের যারা ব্যাক করছেন, তাদের মদতদাতা যারা, সেই সমস্ত বহির্বিশ্বের দেশ যারা অর্থ দিয়ে সাহায্য করছেন, তারা কিন্তু এখানে যুক্ত। এবং বাংলাদেশকে কোনো না কোনোভাবে ডিস্টেবিলাইজ করে তাদের পুতুল সরকার যদি আনা যায়, তাদের ড্যামি গভর্নমেন্ট যদি আনা যায় এই গভর্নমেন্টকে ফেলে দিয়ে, তাহলে লাভবান তারাই হবে। আর তারা শুধু লাভবান হবে না, ইনডাইরেক্টলি তারা ইন্ডিয়ার চারিপাশে একটা ইস্ট সাইডে যেহেতু বাংলাদেশ অবস্থিত, সেহেতু ইন্ডিয়াকেও কিন্তু তারা মানে ক্রমশ ইন্ডিয়ান সিকিউরিটির জন্য কিন্তু সেটি থ্রেট হবে। সেই জন্যই কিন্তু এই সমস্ত সো কল ছাত্র লিডার যারা এই প্রোটেস্টটি অর্গানাইজ করছে বা লিডিংয়ে আছে, সেই সমস্ত স্টুডেন্ট লিডারদের কিন্তু কোনো মানে সেই হাসিনা নাও I think she needs to think going out of the box, okay? We need the leader as an autocrat inside the democracy, inside the democratic system. So হাসিনাকে আরও কঠোর হতে হবে, কারণ ল অ্যান্ড অর্ডার আর জাতীয় সম্পদ ধ্বংস, সরি, এটি মানা যায় না। সেই সাথে মানতে পারছি না যে বাংলাদেশের ইয়াং জেনারেশন হঠাৎ করে এই বিএনপি জামায়াতের মদতে আমি মানছি যে গুলি করে পুলিশ মেরে ফেলেছে, বাক স্বাধীনতা, ইন্টারনেট বন্ধ আছে, কিন্তু এর রুট কজ কি? কেন তারা হঠাৎ করে পুলিশের গাড়িতে আগুন লাগালো? কেন তারা সরকারি বাস চালিয়ে দিল? কেন তারা মেট্রো রেলের স্টেশনে ভাঙচুর চালালো? দেখুন, কোনো বাংলাদেশ পুলিশের আমার মনে হয় না এমন সার্টেন পার্সেন্টেজ অফ পুলিশ যে হত্যাযজ্ঞের ফরে কাজ করে। তারা সবাই কিন্তু যথেষ্ট সহনশীল। বাংলাদেশ পুলিশের যেহেতু আমি বাংলাদেশ পুলিশকে খুব কাছ থেকে দেখেছি, তাদের মধ্যে অধিকাংশ অফিসার এবং অফিসার কেন বলবো, যারা ডিউটি করে কনস্টেবল তাদের মধ্যে ম্যাক্সিমাম কিন্তু সহনশীল হয়, অত্যন্ত ধৈর্যশীল। কারণ তারা ওই সামান্য কটা টাকা বেতনে, হ্যাঁ, যদি করাপ্টেড না হয়, ওই সামান্য কটা বেতনে তারা যে সার্ভিসটা দিচ্ছে, সেই সার্ভিস কিন্তু বহির্বিশ্বের অন্য যে কোনো দেশের পুলিশের তুলনায় অনেক বেটার আমি বলবো। আমি আমার নিজস্ব অভিজ্ঞতার নিরিখে বলছি, কারণ বাংলাদেশ পুলিশের সাথে আমার বলতে গেলে নারীর সম্পর্ক। আমার বাবাও একজন পুলিশ ছিলেন। সো সেই দিক থেকে পুলিশ এবং মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে আমি কিন্তু দেখছি যে বাংলাদেশের এই জিনিসটাকে নিয়ে কিন্তু আমি ভালো চোখে দেখছি না, এবং যেদিকে এটি যাচ্ছে এভাবে যদি চলতে থাকে, তাহলে বাংলাদেশে গৃহযুদ্ধ খুব তাড়াতাড়ি, এবং এর ফল কারা ভোগবে? দেখুন, একটি জাতি যারা 30 লক্ষ শহীদের কারণে একটি স্বাধীন দেশ হয়েছে, সেই 30 লক্ষ শহীদের রক্তকে জলাঞ্জলি দিতে দেবেন না। আমি স্টুডেন্টদের বারবার বলছি, ভেবে দেখুন, এখন কোর্ট যে ভার্ডিক্ট দিয়েছে গভর্নমেন্টকে মানতে হবে। হ্যাঁ, জুডিশিয়াল মানে যে সমস্ত কিলিং হয়েছে, অবশ্যই আমি হাসিনা গভর্নমেন্টের কাছে বলবো যে জুডিশিয়াল ইনকোয়ারি অ্যান্ড ইনভেস্টিগেশন হোক, এবং সেখানে যদি কোনো গাফিলতা কোনো পুলিশ বাহিনী বা অন্য কোনো বাহিনীর যদি কোনো সদস্য থাকে, সেই ইন্ডিভিজুয়ালকে অবশ্যই ব্রিং টু দ্য কোর্ট অফ জাস্টিস। কিন্তু তার মানে এই নয় যে যা তা খুশি করতে পারবে। তো আমার অনুরোধ থাকবে আবারও বাংলাদেশের স্টুডেন্টদের যে ধৈর্যশীল হয়ে এখন আদালতের এই যে ভার্ডিক্ট, এটিকে মেনে নিয়ে শান্তিপূর্ণভাবে আবার নিজেদের কার্যক্রম যেটি তোমাদের পড়ার দায়িত্ব, যে দায়িত্ব ছাত্রদের, সেই স্টাডি ফিল্ডে আবার চলে আসো। দেশে অরাজকতা করো না, এটি আমার
অনুরোধ থাকবে। তো যাই হোক, বাংলাদেশের এই ঘটনা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশই কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে এখান থেকে কী করে রুটি ছ্যাঁকা যায়। তো কালকে এই ভার্ডিক্টটি যখন হলো 21শে জুলাই খুব মানে দিনটি আমরা যারা বাঙালি, দু বাংলার সাথে আমাদের যাদের যোগ রয়েছে তারা খুব ভালোভাবে এই 21শে জুলাই জানি যে এর মাহাত্ম্য কী। 1993 সালে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে রাইটার্সে, তদানীন্তন রাইটার্সে জ্যোতি বসুর তখন ক্ষমতায় ছিলেন, বামফ্রন্টের সিপিএমের লিডার। সেই সময় মমতা, তিনি কংগ্রেসের সাথে ছিলেন, কংগ্রেসের নেত্রী ছিলেন, যুব কংগ্রেসের নেত্রী ছিলেন। তিনি একটি সঠিক ভোটার লিস্টের দাবিতে তিনি আন্দোলন করে রাইটার্স ঘেরাও করেছিলেন এবং সেখানে পুলিশের গুলিতে 13 জন নিহত হয়েছিল, শহীদ হয়েছিল। তারপরে নদীর জল বিভিন্ন জায়গা দিয়ে গড়িয়ে যাওয়ার পরে মমতা সেই যুব কংগ্রেস থেকে কংগ্রেস থেকে শেষ পর্যন্ত কংগ্রেস থেকে তিনি বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেস দল গঠন করলেন এবং তারপর এই যে শহীদ দিবস 21শে জুলাই তিনি মোটামুটি হাইজ্যাক করে নিয়েছেন। তো কালকে এই শহীদ দিবসের ইয়েতে মমতার কণ্ঠে একটি জিনিস আমি শুনলাম, সেটি হচ্ছে এই বাংলাদেশের স্টুডেন্ট মুভমেন্টে কেউ যদি বাংলাদেশে থাকতে না পারে, তারা যদি চলে আসে বা তারা যদি ভারতে চিকিৎসা বা অন্য কোনো কাজে এসে থাকে, তাদেরকে তিনি আশ্রয় দেবেন। আমার সত্যি কথা বলতে কি, এই মমতার এই ইয়েটা শুনে আমার হাসতে ইচ্ছা করছে। তো যাই হোক, হাসি বা কি ভাবছি সেটি বলার আগে একটু শুনে নেই মমতা কি কালকে বলেছিলেন, তারপরে আসছি। চিন্তা করবেন না, বাংলাদেশে নিয়ে যদি আপনাদের কোনো পরিবার থাকে, পরিজন থাকে, কেউ পড়াশোনা করতে যান, কেউ চিকিৎসা করতে এসে ফিরতে না পারেন, যদি কোনো সহযোগিতার দরকার হয়, আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না, কারণ ওটা একটা আলাদা দেশ। যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে, আমি বলতে পারি না। কিন্তু আমি এটুকু বলতে পারি, অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। তার কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে, কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে। কিন্তু আপনাদের কাছে আমার আবেদন থাকবে, বাংলাদেশ নিয়ে আমরা যেন কোনো প্ররোচনাতে না যাই, আমরা যেন কোনো উত্তেজনাতে না যাই। আমাদের সহমর্মিতা, আমাদের দুঃখ, সে যারই রক্ত ঝরুক তাদের জন্য আছে। আমরা দুঃখী, আমরাও খবর রাখছি। ছাত্রছাত্রীদের মহান প্রাণ, তাজা প্রাণগুলো চলে যাচ্ছে। তো শুনলেন বন্ধুরা, আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 21-এর মঞ্চ থেকে বললেন যে বাংলাদেশে যারা থাকতে পারছে না তারা যদি চলে আসে তাদেরকে তিনি আশ্রয় দিবেন। আচ্ছা, আমার কোয়েশ্চেন মমতা ব্যানার্জির কাছে, যখন সিএ হলো, তিনি তো সিএ মানেই না ফার্স্ট অফ অল, আর যখন সিএ প্রথম হলো, আইনটি যখন লোকসভায় পাশ হলো, তখন যে বেঙ্গলে জ্বালায় পোড়া হচ্ছিল তার মদতে, তার গভর্নমেন্টের এতে, তখন তিনি কেন চুপ ছিলেন? কোয়েশ্চেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেকেন্ড থিং যেটি আমাকে সব থেকে বেশি করে ভাবাচ্ছে সেটি হচ্ছে, উনি ইলেকটেড, যেভাবে ইলেকশন করে জিতুক না কেন, উনি ইলেকটেড চিফ মিনিস্টার তিনবারের, এবং তিনি ভারতবর্ষের বিভিন্ন, সে কংগ্রেস বা বিজেপির আমলে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, রেলমন্ত্রী থেকে শুরু করে আরও বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তিনি কি জানেন না ভারতীয় কনস্টিটিউশন, যে কোনো একটা দেশের কোনো কিছু ঘটনা ঘটলে সেক্ষেত্রে ভারতবর্ষে সেন্ট্রাল গভর্নমেন্টেরই একমাত্র রাইট আছে, তারা যেই দেশের ঘটনা তাদের সম্বন্ধে বিবৃতি দিতে পারে। ভারতীয় কনস্টিটিউশন ক্লিয়ারলি স্টেট করেছেন যে ইন্ডিয়ান যে ফরেন মিনিস্ট্রি অ্যান্ড যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে ফরেন মিনিস্ট্রি আছে, এটা তাদের এখতিয়ার এবং তারাই যা গভর্নমেন্ট
ওয়াইজ বলবে তারাই। তো মমতা কি করে একটা ফোকর দালালি করে করলো আমি বুঝতে পারলাম না। তো যাই হোক, মমতার কথার পরিপ্রেক্ষিতে বিজেপির এমপি রবিশঙ্কর প্রসাদজি কি বলেছেন আগে শুনে নিই, তারপরে আসছি। बार बार ममता जी और अखिलेश यादव भी थे और राहुल गांधी ये संविधान की बात करते हैं। संविधान में आपको यह अधिकार है क्या? ये अधिकार भारत सरकार का है, केंद्र सरकार का है। आप भी केंद्र में मंत्री रही हैं। दिस पावर डज नॉट बिलोंग टू द स्टेट गवर्नमेंट एट ऑल। किसको नागरिकता देनी, किसको बसाना, किसको नहीं बसाना, बांग्लादेश का इंटरनल मैटर है, सेटल हो जाए, हम सभी इसका आग्रह करेंगे, हमें उसमें नहीं पड़ना है। लेकिन एक मुख्यमंत्री सीधा घोषणा करे, इसका मतलब क्या है? क्या भारत की एकता को तोड़ना चाहती हैं आप? তো বন্ধুরা শুনলেন রবিশঙ্কর প্রসাদের বক্তব্য, কি বলেছেন তিনি, এবং সেই সাথে মমতা কি বলেছেন। আচ্ছা, মমতার যদি এতই মমতা থাকে বাংলাদেশের প্রতি, বাংলাদেশে যারা মানে এই স্টুডেন্ট ভায়োলেন্সের ফলে বা পুলিশের দমন নীতির ফলে, গভর্নমেন্টের দমন নীতির ফলে যারা বাংলাদেশে ঠিকমতো থাকতে পারছে না, তারা চলে আসলে মমতা যদি তাদেরকে মানে থাকতে দেন, এই যে দয়া, আসলে মমতার নামে তো মমতা রয়েছে, যদিও কতটা রয়েছে আমি জানি না, বাট নামের যে মিনিং সেটা মানে হচ্ছে তার ভেতরে তার শরীর হচ্ছে দয়ার শরীর। দিদি সেই সাথে মমতা নাম খেয়ে বা কারা দিয়েছিল তাও আমি জানি না, বাট মমতা নাম হলেই যে মমতা হয় সেটা হয় না, তার ভেতরে যে মমতা থাকে না সেটি আমি খুব ভালোভাবেই জানি। তো আমার কথা হচ্ছে, এই যে পোল ভায়োলেন্স হলো 2021-এ বা এই সদ্য ঘটে যাওয়া লোকসভা নির্বাচনে ওয়েস্ট বেঙ্গলে, বিজেপির কর্মীরা যারা ঘর ছাড়া, তাদের ঘরে ফিরিয়ে আনার কোনো উদ্যোগ নিয়েছেন আপনি মমতা ব্যানার্জি? নেননি। কী করে নেবেন? ওই যে 30% দুধেল গাই, তাদের ভোটটি তো পেতে হবে। আচ্ছা, এখন কেন বাংলাদেশে আপনি চাইছেন যে যারা বাংলাদেশ থেকে আসছে তাদেরকে বা আসতে চাইছে তাদেরকে আপনি স্মরণ দেবেন? আপনি কি ডেকে ডেকে বাংলাদেশের হিন্দুদের স্মরণ দিতে চান? না, আপনি চাইছেন যে কোনো না কোনোভাবে যুক্ত হয়ে, আপনি যতই মুখে হাসিনার সাথে আপনার খুব বন্ধুত্ব আছে, মোটেও না, আপনি চাইছেন যে কোনো না কোনোভাবে হাসিনা গভর্নমেন্টকে বিব্রত করেও সেখান থেকেও রুটি শেখার, যদি তার ফলে আপনার 2026-এর ইলেকশানে 30% ভোটটি যাতে সংরক্ষিত থাকে। দেখুন, আপনার যতক্ষণ, আমি বারবার বলছি, যতক্ষণ বেঙ্গলের মুসলিমরা ভাতা ভিত্তিতে বিশ্বাস করে, আপনার কথায় বিশ্বাস করে থাকবে, আপনি জিতে যাবেনই। কারণ আপনি খুব চতুরভাবে আপনি খেলাটা চালিয়ে যাচ্ছেন এবং ভোটে জিতেও যাচ্ছেন। যেখানে পারছেন না সেখানে আপনি খুব, এবার যেরকম ভোটে সুকৌশলে আপনি জিতেছেন, যে প্রত্যেকটি কনস্টিটিউশনের মধ্যে একটি বা দুটি যে এমএলএ যে ইয়েটা রয়েছে সেই পকেটে থেকে আপনি রিগিং করে বের হয়ে গেছেন। তো সেটি নিয়ে আজকে আমার কিছু বক্তব্য নেই, আমি এইটুকুই বলবো, ম্যাডাম আপনি বাংলাদেশের বিষয়ে কথা বলবেন, আপনার অগাধ পাণ্ডিত্য আছে, তো সেই পাণ্ডিত্য আপনি এখানে নাইবা একটু দেখালেন, যেটি আপনি দেখতে পারেন না। যদি 1971-এ 1.5 কোটি থেকে 2 কোটি বাংলাদেশি শরণার্থীদেরকে ইন্দিরা গান্ধী, তখনকার সেন্ট্রাল গভর্নমেন্টে কংগ্রেসের যে প্রাইম মিনিস্টার ছিলেন, তিনি যখন ওপেনলি বলে যদি শরণার্থীদেরকে আনতে পারে, যদি প্রয়োজন হয় নরেন্দ্র মোদী বা যে কোনো XYZ থাকুক না ভারতবর্ষের ক্ষমতায়, তারা সঠিক সময় সেই সিদ্ধান্ত নেবে। কারণ ভারতবর্ষ উদারতার সর্বদাই দেখিয়ে এসছে, তার জন্যই এই ভারতীয় হিন্দুদের এই উদার মনোভাবকে
প্রতিনিয়তই চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। সে বহির্বিশ্বের বিভিন্ন, তাই সেই কারণেই মোগলরা এসেছিল, সেই কারণেই মুসলিমরা বাইরে থেকে এসে ভারতবর্ষের প্রায় 1000 বছর 1100 বছর রুল করে গেছে। তারপরে লাস্ট 200 বছর, 250 বছর ইংরেজ রুল করে গেল। কাজেই এই উদার মনোভাবনা ভারতবর্ষে কিন্তু আছে। অতিথি দেবো ভব, আমাদের শাস্ত্রে বলাই আছে আমরা অতিথিকে দেবতা হিসাবে পুজি। কাজেই বাংলাদেশে যদি সিভিল ওয়ার ঘটে এবং সেক্ষেত্রে বাংলাদেশিরা যদি অত্যাচারিত হয়ে ভারতবর্ষে আসে, ভারতের গভর্নমেন্ট, নরেন্দ্র মোদীজির গভর্নমেন্ট যথেষ্ট ওয়াকিবহল এবং তারা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেবেন। দয়া করে বেসিক ফান্ডামেন্টাল অফ কনস্টিটিউশনকে রেসপেক্ট করা শিখুন। এটুকু আপনার কাছ থেকে কাম্য রইল। যাই হোক, চলে আসছি আবারও বাংলাদেশের কথায়। বাংলাদেশের এই অবস্থা সত্যি কাম্য নয়। আমি সমস্ত এখনও জীবিত মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের পরিবারের সদস্যদেরকে অনুরোধ করব, দেখুন আপনারা একত্রিতভাবে আপনাদের ভেতরে যদি কোনো ডিফারেন্সেস থাকে সেই ডিফারেন্সেসগুলো দূরে সরিয়ে দিয়ে দেশের স্বার্থে, দশের স্বার্থে একত্রিত হয়ে গভর্নমেন্টের হাত শক্ত করুন। এই সময় দিস ইজ নট দ্য রাইট টাইম টু আননেসেসারিলি ক্রিটিসাইজ গভর্নমেন্ট। কেন বলছি? ইয়েস, আমি আমার আগের ভিডিওতে বারবার বলেছিলাম যে করাপশান বাংলাদেশে একেবারে এমন একটি জায়গায় চলে গেছে। আওয়ামী লীগের কিছু লিডার এবং যারা গভর্নমেন্ট মেশিনারি, সেই পুলিশের আইজি বলুন বা বিভিন্ন সচিব বলুন, ইভেন শেখ হাসিনার অফিসের পিয়ন, হ্যাঁ, সে ফুলে ফেপে উঠেছে। ইয়েস, তার বিচার করা উচিত এবং এটি সত্যিই নিন্দনীয়। কিন্তু দিস ইজ নট সেই নিন্দনীয় কারণে সেটিকে টুইস্ট করে আমাদের কোনো মতেই অ্যান্টি বাংলাদেশ বা প্রো পাকিস্তানি বা এক্সট্রিম যে গ্রুপটা রয়েছে, এক্সট্রিম রিলিজিয়াস যে গ্রুপ রয়েছে, তাদেরকে কিন্তু ক্ষমতায় কোনো মতেই আনা উচিত না। ঠিক আছে? এই সময় শেখ হাসিনা বা আওয়ামী লীগ গভর্নমেন্টের এগেনস্টে আমরা কোনো কিছু করলে সেটি কিন্তু দেশের জন্য প্রচণ্ড ক্ষতির সম্মুখীন হবেন এবং সেখান থেকে কিন্তু বাংলাদেশ আর বেরিয়ে আসতে পারবে না। আবার কিন্তু আমি দেখতে পাচ্ছি বাংলাদেশ পাকিস্তানের নিরিখেই সেরকমই কিন্তু দিকে যাচ্ছে। পাকিস্তান যেরকম আজকে ফেল স্টেট, বাংলাদেশও কিন্তু সেরকমভাবে ফেল স্টেট হবে যদি শেখ হাসিনা গভর্নমেন্ট এর এগেনস্টে আমরা গিয়ে এখন শেখ হাসিনা বা আওয়ামী লীগ গভর্নমেন্টের পতনের মুভমেন্ট করি। দিস ইজ নট দ্য রাইট টাইম টু গো এগেনস্ট হাসিনা গভর্নমেন্ট। হাসিনা গভর্নমেন্ট এর পাশে এখন দাঁড়িয়ে দেশের স্বার্থে আমাদেরকে লড়ে যেতে হবে। আর কোনো মতেই আমরা এই জ্বালাও পোড়াও কিন্তু আর বরদাস্ত করবো না। সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট দিয়েছে, সো এখন 93% মেধার ভিত্তিতে চাকরিতে যাবে। সো দেয়ার শুড নট বি এনি কোয়েশ্চেন। আর পৃথিবীর বিভিন্ন দেশেই কিন্তু কোটা আছে। স্বয়ং যারা গণতন্ত্রের টপ কান্ট্রি বলে নিজেদেরকে জাহির করে, সেই আমেরিকাতেও কিন্তু ব্ল্যাক কোটা এবং অন্যান্য মাইনরিটি কোটা রয়েছে। ঠিক আছে? এবং শুধু তাই না, সেখানে তোমার যোগ্যতা থাকা সত্ত্বেও বিভিন্ন কলেজ বা ইউনিভার্সিটিতে তোমাকে আমেরিকার ক্ষেত্রে বলছি, আমেরিকাতে ইউনিভার্সিটি ভেরি এক্সপেন্সিভ। সো তোমার যোগ্যতা থাকা সত্ত্বেও তোমার পিতামাতার ইনকামের ওপর বেস করে তোমার কিন্তু সেখানে যে স্কলারশিপ বা ব্যাপারটা করে। সো সেখানে তোমার থেকে অনেক স্কিল বা মেধায় অনেক নিম্ন, কিন্তু তাদের যে তাদের প্যারেন্টসদের ইকোনমিক খারাপ হওয়ার জন্য তারা কিন্তু কোনো বেনিফিট পায়, তারাই সমস্ত বেনিফিট পায়। যাদের বেশি তাদের কম বেনিফিট পায় এবং এটি হচ্ছে তো সেই কারণে কোটা নিয়ে আমি
দেখুন, দিস ইজ আ চলমান প্রক্রিয়া। সুপ্রিম কোর্ট ফিক্সড করে দিয়েছে 93%। ভবিষ্যতে আবারও এটিকে রিভাইজ করে আজ থেকে 50 বছর পরে হয়তোবা বাংলাদেশে কোনো মুক্তিযুদ্ধ, যারা মুক্তিযোদ্ধা ছিলেন তারা কিন্তু শারীরিকভাবে হয়তোবা পৃথিবীতে থাকবেন না, তাদের স্পিরিট থাকবে বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশে, কিন্তু তারা ফিজিক্যালভাবে আজ থেকে 50 বছর পরে হয়তোবা থাকবেন না, কিন্তু তাদের সন্তানরা থাকবে নিয়ে। সেক্ষেত্রে রিভাইজ করাই যেতে পারে। তাদের 3rd 4th জেনারেশন পরে কি সত্যিই 5% দরকার আছে, বা সেটিকে কমিয়ে 1-2% করা যায়? সো দিস শুড বি আ কন্টিনিউয়াস প্রসেস। বাট এই যে করে দেওয়ার পরেও, এই যে ভার্ডিক্টের পরেও যে সমস্ত ছাত্রনেতা বা ছাত্ররা যে আন্দোলন করতে যাচ্ছেন, হ্যাঁ, সেটি কিন্তু মেনে নেওয়া হবে না। এবং এক্ষেত্রে আমাদের খুব কঠোর হস্তে এটিকে দমন করতে হবে। গভর্নমেন্টের প্রত্যেকটি মেশিনারিকে আমি বলবো খুব কঠোরভাবে, সে পুলিশ, র্যাব, আনসার, সেনাবাহিনী, দেখুন আপনাদের যারা লিডার রয়েছে, মানে আপনাদের যারা টপ লেভেলে রয়েছে, তাদের কাছ থেকে আমি খুব দৃঢ়তা আশা করছি দেশের স্বার্থে, ঠিক আছে? এবং সেই সাথে তাদেরকে আমার রিকোয়েস্ট যে এই সন্ধিক্ষণে তারা যেন পয়সার কাছে বিকিয়ে না যায়। যেইভাবে ছোট্ট কিছু কিছু স্বার্থের কাছে প্রিভিয়াসলি বাংলাদেশ পুলিশের আইজিরা বিকিয়ে গেছে, এবং কোনো আইজি তো হাজার হাজার কোটি টাকার সম্পত্তি করে ফেলেছে এবং পালিয়ে বিদেশে আছে। তো এইগুলো যেন না হয়, না করে আপনারা কঠোর হস্তে নো মোর ভায়োলেন্স ইন বাংলাদেশ, এটিকে এই মন্ত্রে দীক্ষিত হয়ে আপনারা এগিয়ে চলুন এবং কঠোর হস্তে দমন করুন। তার মানে আমি এই বলছি না যে গুলি যখন তখন গুলি করে ছাত্রদের মেরে ফেলুন বা অন্যান্য কোনো লোকদের। যারা গভর্নমেন্ট প্রপার্টি ধ্বংস করবে, যারা মানে জনগণের প্রপার্টি ধ্বংস করবে, যারা পুলিশ বা সেনাবাহিনীর সদস্যদেরকে অ্যাটাক করবে, সেই সমস্ত ব্যক্তিদের, সেই সমস্ত আন্দোলনকারীদের কোনো ছাড় না। সেক্ষেত্রে গভর্নমেন্ট যে স্ট্রং ডিসিশন নেবে, সেই ডিসিশনটাকে এক্সিকিউট কিন্তু আপনাদের করতে হবে। হাসিনা বা তার মন্ত্রীরা কিন্তু ঢাকা শহরের রাস্তায় এসে ল অ্যান্ড অর্ডার কন্ট্রোল করতে পারবে না। ল অ্যান্ড অর্ডার কিন্তু কন্ট্রোল করতে হবে আপনাদের, এবং আপনাদের খুব দৃঢ়ভাবে এটিকে করতে হবে। তো যাই হোক, আবারও বলছি, অশান্ত বাংলাদেশ এর শান্তির প্রতীক্ষায় রইলাম, এবং বাংলাদেশ নিয়ে আমার লাগাতার কিছু পর্ব করে যাওয়ার চেষ্টা করব, আমার দর্শকদের মধ্যে আমি দেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর বাংলাদেশের সমস্ত জনগণের সুস্থতা কামনা করছি। নমস্কার।